তখন আমার মাথায় একটা চিন্তা আসে যে আমার যখন আমার ছেলে মেয়ে হবে তখন আমি পারবো কিনা তাদেরকে একটুভাবে গড়ে তুলতে, তখন তাহলে না পারলে তো আমার কষ্ট হবে। মানে আমার তখন আমার মাথায় আসে যে আসলে আমি উদ্যোক্তা হব। তো আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে কি আনলিমিটেড ইনকাম করা যায়, সব পথে থেকে পরিশ্রমের মাধ্যমে আনলিমিটেড ইনকাম করা যায়। প্রত্যেকটা ইন্স্যুরেন্স কর্মী হচ্ছে এক একটা ফ্যাক্টরি, এক একটা কোম্পানি। অনেক বছর হলো, মানে কোন এক মাসে হাইয়েস্ট ইনকাম আপনার কত হয়েছে? টাকা অথবা সুখ, কোনটি বেছে নেবেন? টাকার কাছেই সুখ, টাকাতেই সুখ কেনা যায়। লটারিতে 10 লক্ষ টাকা পেলে কি করবেন? ইন্স্যুরেন্সে ইনভেস্ট করব। আপনার প্রিয় জায়গা কোনটি? সেন্ট মার্টিন। ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? উদ্যোক্তা হতে চেয়েছি। বিমা পেশায় সফল নারীদের গল্প নিয়ে আমাদের আয়োজন বিমা জয়িতা। আজ বিমা জয়িতার ৫ম পর্ব প্রচারিত হতে যাচ্ছে। ৫ম পর্বে যিনি আমাদের সাথে অতিথি হিসেবে আছেন তিনি ফেনীর দাগনভূঞা থেকে এসেছেন এবং তিনি বাংলাদেশে প্রথম ইউনিট মেজর হিসেবে গাড়ি অর্জন করেছেন। একজন নারী গাড়ি অর্জন করেছেন এবং বিমা পেশায় গাড়ি কিন্তু অর্জন করা যায়। আমরা সেই গল্প আজকে শুনবো। আজ আমাদের সাথে অতিথি হিসেবে যিনি আছেন তার নাম হচ্ছে রোজিনা আক্তার নিগার, সবাই তাকে নিগার ম্যাডাম বলে ডাকে। এবং আপনাদের সাথে উপস্থাপক হিসেবে আছি আমি আলামিন মাহমুদ, ফাউন্ডার এন্ড সিইও নেক্সট লেভেল। তাহলে আর দেরি না করে আমাদের অতিথির সাথে পরিচয় করে দেই। রোজিনা আক্তার নিগার ম্যাডাম, কেমন আছেন ম্যাডাম? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আমি বেশ ভালো আছি। আপনি আমাদের স্টুডিওতে আজকে এসেছেন, আপনাকে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। ম্যাডাম হচ্ছে আজকের অনুষ্ঠান যদি শুরু করি, আপনার শৈশব কৈশোর কিভাবে কেটেছে, মানে কোথায় জন্ম হয়েছে? আমার জন্ম হয়েছে আপনার নোয়াখালী কোম্পানিগঞ্জে। আর ছোটবেলা থেকে বাবা যেহেতু ঢাকায় সেটেল ছিলেন, মা বাবার সাথে ঢাকায় ছিলাম। আর আমার পড়াশোনা ঢাকায় আপনার এই যে যাত্রাবাড়ি শহীদ যে স্কুল এন্ড কলেজ থেকে শেষ করে আমি আবার বৈবাহিক সূত্রে আবার গ্রামে চলে যেতে হয়। আচ্ছা, এখন তাহলে বৈবাহিক সূত্রে হচ্ছে আপনি দাগনভূঞাতে থাকেন? হ্যাঁ, দাগনভূঞাতে থাকেন। ওকে, আপনি যেহেতু বিমা পেশনে আমাদের আলোচনা, মানে আপনি বিমা সেক্টরে কিভাবে আসলেন, কার হাত ধরে এলেন, সেই গল্পটা জানতে চাচ্ছি। বিমা সেক্টরে আসলে আসছি আমি, তার আগে কিছু কথা না বললেই নয়। আমি এর আগে একটা শিক্ষকতা পেশায় ছিলাম। তো শিক্ষকতা পেশায় থাকাকালীন আমার সাথে আমার এক ছোট ভাই, উনি কলিগ ছিলেন আমার, একসাথে আমরা ওখানে শিক্ষকতা করতাম। এরপর উনি একটা সময় একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে উনি চলে যান। যাওয়ার পর উনি ওখানে জয়েন করার পর এরপর থেকে আমাদের সাথে উনি কন্টিনিউ যোগাযোগ রাখতেন, কি করে আমাদেরকে ইনভলভ করানো যায় বা একটা পলিসি করানো যায়। এভাবে একটা বছর উনি আমাদের পিছনে লেগেছিলেন। তো লেগে থাকার পর এক পর্যায়ে উনি আপনার এটা ছিল আপনার 2017 সালের ডিসেম্বর মাস, উনি আমাদের স্কুলে যায়। যাওয়ার পর উনি আমাদেরকে রিকোয়েস্ট করে একটা পলিসি করার জন্য। ওনার মানে ইমোশনালি ব্ল্যাকমেল করে জন্য প্রমোশন বা কন্টেস্ট, এগুলো যদিও আমরা নেগেটিভ ছিলাম বিমা সেক্টরের প্রতি, তারপরও যেহেতু কলিগ ছিল, ছোট ভাই আন্তরিকতা দেখাচ্ছে, ওই সুবাদে আমি 500 টাকা একটা ডিপিএস করার পর ওই ডিপিএস আমি করার পর ওটা দেখাই উনি আর অন্যান্য টিচারদেরকেও পলিসি করায়। পলিসি করানোর পর উনি চলে যাওয়ার পর উনি ওই বছরে নাকি উনি ওই কোম্পানি থেকে আপনার উমরা কন্টেস্ট অ্যাচিভ করে। করার পর উনি মার্চে আবার উমরা করে আসে। উমরা করে আসার পর উনি আবার আমাদের জন্য কিছু গিফট নিয়ে ওই স্কুলে যায়। যাওয়ার পর আমার পলিসিটা 500 টাকার একটা ডিপিএস ছিল, ওটা 3 মাস ল্যাব ছিল। ল্যাব থাকার পর আপনি অনুরোধে পলিসিটা করেছেন? হ্যাঁ, অনুরোধে, মন থেকে করি নাই, জাস্ট অনুরোধে মন রক্ষার জন্য করেছি। তখন উনি প্রিমিয়াম কালেকশনে যায়, পাশাপাশি আমাদের জন্য কিছু গিফট নিয়ে যায়। তখন প্রিমিয়াম কালেকশন 3 মাস ল্যাপস হয়ে যায়। তখন যখন উনি আমাকে টাকার কথা বলে, তখন আমি ওনাকে বললাম যে ভাই আমার খরচের খাত তৈরি করেছে, ইনকামের খাত তো আমার বলে তৈরি হয়নি। মানে উনি ওই সুযোগটা নিয়েছে। উনি বলেছে ম্যাডাম আপনি কি আসলে কাজ করতে চান? কাজ করতে চান। উনি আবার ডিসেম্বর মাসে কত টাকা ইনকাম করেছে, উনি 3,97,000 টাকা ইনকাম করেছে ডিসেম্বরে। ওই ইয়েটা আমাকে দেখায়, মেসেজটা আমাকে দেখায়। এটা দেখার পর তো আসলে আমিও মানে একটু হতবাক হয়ে যাই। উমরা করে এসেছে, আবার এত টাকা ইনকাম, এটা কি সম্ভব? তখন আমারও একটা আগ্রহ আমি প্রকাশ করি কাজ করার জন্য। তখন উনি যখন আমাকে বলে ম্যাডাম সত্যি কি আপনি আমার সাথে কাজ করবেন? আমি যে হ্যাঁ আমি আপনার সাথে কাজ করব। ঠিক আছে, তাহলে এখন তো ক্লাসের সময়, আপনি আমার বাসায় আসেন সন্ধ্যায়, আমি কনসেপ্টটা দেখব। এরপর যে কথা সেই কাজ, উনি আমার বাসায় চলে যায় সন্ধ্যায়। বাসায় চলে যাওয়ার পর আমি বাসায় ছিলাম, আমার হাজবেন্ডও ছিল বাসায়। পরে উনি যাওয়ার পর আমাকে আমার হাজবেন্ড জিজ্ঞেস করতেছে উনি কেন আসছে। আমি বলতেছি উনি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে, উনি আমাকে ইনভাইট করছে। এখন আমিও
মানে ইচ্ছে প্রকাশ করছি কাজ করবো, আমি কনসেপ্টটা দেখবো। তখন উনি আমাকে বলে যে শিক্ষকতা পেশায় আছো, টাকা ইনকাম মানে টাকা কম হলেও সম্মান আছে ওখানে, ইন্স্যুরেন্সে যাওয়ার দরকার নেই। তখন হাজবেন্ড ডিরেক্ট না করে দিয়েছে, না করে দিয়েছে। তখন আমি সাহস নিয়ে আমি আসলে মানে আমি তো দেখছি ইনকাম দেখছি বা ওনার ট্যুরটা দেখছি, উনি তো এটা দেখেনি, আমাকে আকর্ষিত করেছে এটা। পরে আমি ওনার সাথে আমার যে বস ছিল নজরুল ইসলাম মানিক, ওনার সাথে বসে আমি কনসেপ্টটা দেখি, দেখার পর আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে যে সময় উপযোগী একটা কোম্পানি, 100% অনলাইন, বিকাশ রকেট নগদের মাধ্যমে টাকা পেমেন্ট করা যায়, ইয়ারপি সফটওয়্যার এবং গ্রাহকের কাছে জবাবদিহিতা আছে, স্বচ্ছতা আছে এক কথায় সবকিছু। আবার আমি একজন কর্মী হিসেবে কাজ করলে কি কি পাবো, ওগুলা কমিশন, অ্যালাউন্স, কোয়ার্টার বোনাস, পাশাপাশি এখানে আপনার প্রভিডেন্ট ফান্ড, মানে অনেক ভালো লেগেছে আমার। তো আমি ওই দিনই ওই মুহূর্তে মানে এক মুহূর্ত দেরি না করে আমি ওই দিনই ডিসিশন নিয়ে আমি ইন্স্যুরেন্সে কাজ করবো। আচ্ছা, স্বামীর অমতে? হ্যাঁ, স্বামীর অমতে আমি ইন্স্যুরেন্সে কাজ করবো, কারণ আমার নিড ছিল। তো পরে এক পর্যায়ে আমি ওনাকে সমস্ত ডকুমেন্টস দিয়ে দিই। ডকুমেন্ট দেওয়ার পর যখন আমার হাজবেন্ডের কাছে আমি তাকে নমিনি করবো ডকুমেন্ট চাই, তখন সে আমাকে ডকুমেন্ট দেয় না। দেওয়ার পর আমার মেয়ে বলতেছে যে ঠিক আছে আম্মা আমারগুলো দেন। তখন আমার মেয়েগুলো আমি নমিনি কাগজপত্র সম্পূর্ণ ডকুমেন্টগুলো আমি জমা করে আমি একটা কোড নিয়ে নিই। আপনার মেয়ের সাপোর্ট ছিল? আমার মেয়ের শুরু থেকে আমার মেয়ে আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে, মানসিক দিক থেকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে, এবং ওর অনুপ্রেরণা এবং ওর উৎসাহে আমি আসলে আজ এখানে ইন্স্যুরেন্সে এসেছেন। তাহলে হচ্ছে যখন জয়েন করেন প্রথম মাসে অভিজ্ঞতা কিরকম ছিল? মানে প্রথম মাসে কয়টা পলিসি সেল করতে পারলেন? প্রথম মাসে অভিজ্ঞতা বলতে যেহেতু আমার জয়েন করেছেন 2018 তে জয়েন করেছেন? 18 তে জুনের 7 তারিখে জয়েন করেছেন। তো যেহেতু শিক্ষকতা পেশায় ছিলাম প্রায় দীর্ঘ 16 বছর, তো গার্ডিয়ানদের সাথে তো যথেষ্ট একটা কমিউনিকেশন ছিল, আন্তরিকতা ছিল, বাচ্চাদেরকে পড়াইতাম, আবার অনেকগুলো টিউশন করতাম, তো সেক্ষেত্রে যথেষ্ট সম্মান করতো। ওই হিসেবে আমি আসলে অনেক সাপোর্ট পাইছি আমার গার্ডিয়ানদের কাছ থেকে। যদিও দুঃখের গল্প আছে বলবো, কিন্তু আমার এখানে মানে ওদের সাপোর্টটা অনেক বেশি ছিল। তো প্রথম মাসে আমি আসলে আমার যে বস নজরুল ইসলাম মানিক, ওনার সহযোগিতায় আমি 21টা পলিসি করে আপনার মাস শেষে আমার অ্যাকাউন্টে প্রায় কোয়ার্টার বোনাস সহ 45,000 টাকা। 45,000 টাকা। আচ্ছা, তো একটু যদি ইন্টারভিউ করি, মানে আপনি যখন 18 তে জয়েন করেন তখন আপনার বেতন কত ছিল স্কুলে? আমার 18 তে যখন আমি জয়েন করি ওখানে আমার বেতন ছিল মাত্র 1800 টাকা। 1800 টাকা? আর সেই নারী হচ্ছে 45,000 টাকা। মানে বিশ্বাস হয়েছিল আপনার? মানে না, যদিও বিশ্বাস হয়নি, কিন্তু টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকেছে। তারপর আপনার হাজবেন্ড ওটা দেখে কিছু বলে নাই? মানে সে বিশ্বাস করেছে? মানে সে প্রথমত আসলে ওটা দেখেনি। আচ্ছা, মানে সে মানে যদিও ভিতরে ক্ষোভ ছিল, প্রকাশ করেনি সে, মানে এটাই হয়তো তার ইন্টেনশন ছিল যে আসলে কি করে আমি দেখতে চাই। তখন সে আমার মোবাইল নিয়ে সম্ভবত সে আমার যে স্যালারি যে ওটা অ্যামাউন্টটা ওটা দেখছে। দেখার পর ও আমাকে কিছু বলে নাই। আমাকে কিছু না বলায় সে কি করছে আপনার মানে আমাকে না জানাই সে আমাদের হেড অফিসে আসছে ভিজিট করার জন্য, দেখার জন্য আসলে কি এটা সত্যি নাকি। হ্যাঁ, আমার প্রিভিয়াস কোম্পানির হেড অফিসে আসছে। আসার পর উনি মানে ওখানে আসার পর উনি ওই দিনই ডিসিশন নিয়েছে যে উনিও এটার সাথে ইনভলভ হবে, উনি কাজ করবে এখানে। তো উনি বাড়িতে যাওয়ার পর যে আমার বস নজরুল ইসলাম মানিক, ওনার সাথে যোগাযোগ করে মানে আমাকে না জানাই উনি একটা কোড নিয়ে নিছে। সেটা হচ্ছে আপনার আমি তো আসি আপনার জুনের 7 তারিখে, জুলাইতে উনি জয়েন করে। তো জুলাইতে জয়েন করার পর আমি জানি সেপ্টেম্বরে। সেপ্টেম্বরে আমি কিভাবে জানি সেটা দেখতেছি যে সময় আমার মোবাইলে এসএমএস আসছে, আমরা একসাথে ঠিক ওই সময় ওনার মোবাইলে একটা এসএমএস আসছে। আসার পর আমি যখন দেখতেছি তো এটা মানে একটা অ্যানাউন্স এটা ঢুকছে, কমিশন ঢুকছে, তখন আমি ওনাকে কিছু বলি না। আমি আমার অফিসে গিয়ে আমি আমার আইটিকে দিয়ে ওনার মোবাইল নাম্বার দিয়ে আমি চেক করাই। আচ্ছা, যে দেখেন তো আসলে এই কোডটা কোথায় আছে, কার আন্ডারে আছে। তখন দেখতেছে যে না আমাদের সেই নিয়ে আছে। তখন আমি আমার বসকে প্রশ্ন করি, বস যদিও এটা আমার কাছে খারাপ লাগার বিষয় না, এটা আমি অনেক প্রাউড ফিল করতেছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে যে নেগেটিভ শুরু থেকে যে ছিল সেই এখন আমার সাথে একসাথে কাজ করতেছে একই টিমে। তখন উনি হাসি বলতেছে যে ম্যাডাম আপনি এটা মাইন্ড করেন না, এটা আপনার জন্য একটা অ্যাসেট। হ্যাঁ, আপনি যখন মানে উনি আমাকে বোঝাচ্ছে আপনি যখন ইউনিট ম্যানেজার হবেন তখন কিন্তু উনি আপনার সাথে চলে যাবে, ওই পর্যন্ত তাহলে ওনার একটা বেস হয়ে যাবে। হ্যাঁ, আর ওনার সাপোর্ট থাকলে আপনি ভালো কাজ করতে পারবেন। এর পাশাপাশি আমাকে সাপোর্ট করেছে সব বিষয়ে। তো এরপর তো সবকিছু ওপেন হয়ে গেছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা এখন হাজবেন্ড ওয়াইফ একসাথে বিমা ব্যবসা কাজ করতেছেন। আপনার হাজবেন্ড মানে কোথায় কর্মরত ছিলেন এর আগে? আপনি যখন স্কুলে ছিলেন? হ্যাঁ, উনি একটা অডিট ফার্মে ছিল, উনি হ্যাঁ ব্যাংকে জব করতো, ব্যাংকে অডিট সেকশনে ছিল উনি। তো আসলে আজকে
এই আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি আমার বসকে স্যালুট জানাই, যে বসের হাত ধরে আমার ইন্স্যুরেন্সের পথ চলা, নজরুল ইসলাম মানিক। আমি ওনাকে স্যালুট জানাই, ওনাকে সালাম জানাই। আমি সারা জীবন ওনার সম্মানটা আমার মাথায় থাকবে, কারণ আজকে উনি আমাকে এখানে এনেছেন, সেজন্যই আজকে কিন্তু আমি নিজের ম্যাডাম হয়েছি, আজকে এখানে বসে আমি কথা বলতে পারছি। ম্যাডাম, যখন আপনি বলতেছিলেন যে হচ্ছে যখন আপনার সাথে কথা হচ্ছিল, আপনি ছোটবেলায় কিন্তু অভাব দেখেন নাই, আভিজাত্যে বড় হয়েছে। হ্যাঁ, আভিজাত্যে বড় হয়েছে। দেন যখন হচ্ছে আপনি বিয়ে করলেন, বিয়ের পর আপনার যখন সন্তান হলো, দেখা যাচ্ছে সন্তানের সকল চাহিদা আপনি পূরণ করতে পারতেন না, আপনার ভিতরে একটা ছিল। তো বিমা পেশায় কাজ করার পর মানে সেই আক্ষেপটা কি দূর হয়েছে? যেমন হচ্ছে আপনি ছোটবেলায় অভাব দেখেন নাই, বিমা পেশার পরে কি হয়েছে, কি ধারণা? যেহেতু ছোটবেলা থেকে আমি কোনো অভাব দেখিনি, আভিজাত্যের মাঝে বড় হয়েছি, ওভাবে আমার কোনো নিড ছিল না, কিন্তু আমার বাবার স্বপ্ন ছিল উনি আমাকে পাইলট বানাবেন। তো আমার যখন আসলে বিয়ে হয়, তখন আমি আসলে আমার তখন নিডটা আমার তখন তৈরি হয়, যেভাবে আমি আসলে জীবনযাপন করে এসেছি ওভাবে আমি পাচ্ছি না। তখন আমার মাথায় একটা চিন্তা আসে যে আমার যখন আমার ছেলে মেয়ে হবে, তখন আমি পারবো কিনা তাদেরকে ওভাবে গড়ে তুলতে, তখন তারা না পারলে তো আমার কষ্ট হবে। তখন মানে তখন আমার মাথায় আসে যে আসলে আমি উদ্যোক্তা হব, কারণ যেহেতু আমার এমনিতে ছোটবেলা থেকে কাজের প্রতি যথেষ্ট আগ্রহ ছিল, যে কোনো কাজ দেখলে আমি মানে অনেক আগ্রহ নিয়ে সেটা শিখতাম। যেমন আমি সেলাই কাজ শিখেছি, ওটা করেছিও, আমি ব্লক বাটিকের কাজ করেছি, ওই কাজটা শিখেছি আমি, পাশাপাশি আমি পার্লারের কাজও শিখেছি। তো মানে সবকিছু মোটামুটি আমার আয়ত্তের মধ্যে আছে। তো যখন আমার বাচ্চা যখন আসলে মানে আস্তে আস্তে বড় হতে থাকে, তখন যখন ওর চাহিদাটা বাড়তে থাকে, তখন আমি প্রয়োজন অনুভব করি যে আমার কিছু করা উচিত। তো ওই ইন্টেনশন থেকে আসলে আমার ইন্স্যুরেন্সে আসা, যেখানে ইন্স্যুরেন্স এমন একটা পেশা যেটা করতে গেলে আপনার কোনো পুঁজি লাগে না, বিনা পুঁজিতে ব্যবসা। আপনার পুঁজি হচ্ছে আপনার মেধা, আপনার শ্রম এবং সময় দেওয়া, আপনার নীতিনৈতিকতা। তো আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে কি আনলিমিটেড ইনকাম করা যায়। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা, সৎ পথে থেকে পরিশ্রমের মাধ্যমে আনলিমিটেড ইনকাম করা যায়। তো ওই ক্ষেত্রে আসলে আমার মনে হয় আমি সফল হয়েছি। আপনি বিমা সেক্টর যখন প্রথম এসেছেন তখন 45,000 ইনকাম হয়েছিল, অনেক বছর হইল, মানে কোন এক মাসে হাইয়েস্ট ইনকাম আপনার কত হয়েছিল? আমি ইন্স্যুরেন্স হাইয়েস্ট ইনকাম করেছি 4,95,000 টাকা। একজন স্কিল শিক্ষার্থী যিনি 18 টাকা বেতন পেতেন, সে 4,95,000 টাকা করেছেন। এটা কিন্তু নারীদের জন্য অনুপ্রেরণা হবে যে নারীরা শুধু ঘরে থাকলে হবে না, সাপোর্ট দুজনের কন্ট্রিবিউশন দরকার, হাজবেন্ড ওয়াইফ। এবং আমি আপনার ধরেন আমার এই যে ইন্স্যুরেন্সে আসার পর থেকে আমি তো একদম এপি থেকে আমি উঠে এসেছি এই পর্যন্ত। ধরেন আমার আলহামদুলিল্লাহ কখনো আমার কোনো মাসের স্যালারি মিস হয়নি, আমার কোনো কোয়ার্টার মিস হয়নি, আমার কোনো ধরেন লোকাল বলেন বা দেশের বাইরে বলেন কোনো ট্যুর আমার মিস হয়নি। আমার আলহামদুলিল্লাহ সফলতার সাথে আমি সবকিছু আমার বসদের সহযোগিতায়, ওনারা সবসময় আমার পাশে ছিল, আমাকে সাপোর্ট দিয়েছে, আমি এগুলা আপনার অ্যাচিভ করে আসছি। এটা আসলে এটা আমি এর জন্য বিশাল একটা ব্যাপার। এবং আপনি বলতেছিলেন যিনি আপনাকে নিয়ে এসেছে তার আগে আপনি গাড়ি অর্জন করেছেন, ওই গল্পটা যদি একটু বলতেন। এটা হচ্ছে আসলে আমার প্রিভিয়াস কোম্পানি, আমার কাজের স্বীকৃতি স্বরূপ আমার বসের আগে আমাকে আপনার ইউনিট ম্যানেজার, আমার বস ইউনিট ছিল, আমি ইউনিট ছিলাম, আমার বসের 1 বছর আগে আমি গাড়ি অ্যাচিভ করি ওই কোম্পানি থেকে। দেখেন এখনকার জেনারেশন মানে ছোটবেলায় বাবা মারা বলতে হচ্ছে ভালো মতো পড়াশোনা করো, বড় চাকরি করো, ঠিক আছে, বিমাকে কেউ কিন্তু চাকরি হিসেবে দেখে না বা এটা আসতেছে না। এখানে যে গাড়ি পাওয়া যায় এটা তো অনেকে কিন্তু জানে না, বিমা সেক্টরে টাকা পয়সা নাই, এবার গাড়ি কিসের। কিন্তু আপনি একজন নারী, মানে নারী হিসেবে প্রথম ইউনিট ম্যানেজার হিসেবে গাড়ি পেয়েছেন, মানে তখন হচ্ছে আশেপাশে মানুষের অভিব্যক্তি কেমন ছিল, সবাই কি বলতো? মানে এটা কথা বলতে গেলে অনেক কথা আসে। যখন আমি ধরেন যে 2018 জুনের 7 তারিখে জয়েন করি, তখন প্রথম মাসে আমি আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম করি। এরপর থেকে এরপরের মাসে আমি কি করি, ধরেন আমার এই ইনকাম দেখে আমার আশেপাশে সবাই অনুপ্রাণিত হয়ে আমার সাথে প্রায় 9 জন লোক কাজ করার জন্য আসে। আমি পরের মাসে জুলাই মাসে আমি 9 জন লোককে নিয়োগ করি, রিক্রুট করি আমি। তো রিক্রুটের এক পর্যায়ে আমার বস আমাকে মানে এটা আমাকে মাথায় দিয়েছে যে আপনি যদি আপনার মতন এরকম নিয়ে আসতে পারেন আর লোকজন কাজ করে, তারা অটোমেটিক তারা আপনার তৈরি হয়ে যাবে, আমি তাদেরকে তৈরি করে দেবো, একটা সময় আপনি অটো ইনকাম করবেন বসে বসে। তো আমি আসলে ওভাবে নিয়ে আসি, রিক্রুট করি। আমাদের ডিসেম্বরে একটা কন্টেস্ট ছিল, দুবাই কন্টেস্ট। হ্যাঁ, তো আমি ওই লক্ষ্যমাত্রা অর্জন করে আমি দুবাইটা অ্যাচিভ করি। অ্যাচিভ করার পর ইন্টারন্যাশনাল ট্যুর অ্যাচিভ করার পর আমি ওই বছরই মার্চে আবার ওই দুবাই আমাদের কোম্পানি থেকে ঘুরতে নিয়ে যায় আমাদেরকে। এটা কি আপনার কোনো প্রথম বিদেশ ট্যুর? হ্যাঁ, প্রথম বিদেশ ট্যুর আমার ওইটা। তাহলে কখনো স্বপ্ন দেখেছেন বিদেশ যাবেন কোম্পানি থেকে? না, ওইটা কখনো আসলে স্বপ্ন দেখিনি, কিন্তু আলহামদুলিল্লাহ আসলে মন থেকে চাইছি, কোম্পানিরও সিস্টেম ছিল, হয়ে গেছে। দুবাই গিয়ে কেমন লেগেছে?
অসাধারণ। আসলে এটা ধরেন আমাদের আশপাশে আমি এখনো পর্যন্ত কাউকে দেখিনি যে যারা নিজের পকেটের টাকা খরচ করে কোথাও ট্যুরে যাওয়া। তো আমিও হয়তো ভাবে আমার টাকা থাকলে নিজের টাকা খরচ করে আমি যেতাম না, কিন্তু আপনার এই যে কোম্পানি ইন্স্যুরেন্সে চাকরি করে, কোম্পানিতে কাজ করে, লক্ষ্যমাত্রা পূরণ করে যে সম্পূর্ণ কোম্পানির খরচে এইভাবে বিদেশ ট্যুর করে আসা, এটা আসলে একটা বিশাল একটা সফলতা। একটু দেখেন ম্যাডাম, দেখেন বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ বেকার পড়ে আছে, তারা 10,000 15,000 টাকা বেতনে চাকরির জন্য হন্য হয়ে খুঁজতেছে। অথচ বিমা হচ্ছে এরকম একটা পেশা, এখানে বাংলাদেশ সকল বেকার মানুষকে যদি কাজ দেওয়া যায় তারপরে কিন্তু হচ্ছে সমস্যা নেই, মানে ভ্যাকেন্সি খালি থাকবে। তারপরও আমি একটা কথা আপনাকে বলি, আপনার প্রত্যেকটা ইন্স্যুরেন্স কর্মী হচ্ছে এক একটা ফ্যাক্টরি, এক একটা কোম্পানি। কেন আমি আপনাকে বলতেছি, দেখেন আপনি দেখেন, আমি চাইলে এখন হাজার হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি এবং ওই কর্মসংস্থানের মাধ্যমে তার পরিবারের আর্থিক সচ্ছলতা এনে দিতে পারি। কিন্তু আপনি আমাকে দেখেন এমন কোন পেশা আছে যে আপনার ধরেন 10,000 টাকা একটা বেতনের ডেকে নিয়ে চাকরি দিবে? আছে কোথাও এমন? আপনার আমি আমার অভিজ্ঞতা আমি বলি, যখন আমি আপনার এই যে জুনিয়র হাই স্কুলে ঢুকি, ওখানে চাকরি করি 16 বছর, আমি অনেক জায়গায় ট্রাই করছি, প্রাইমারি স্কুলে অ্যাপ্লাই করছি, আপনার রিটেনে টিকে এসেছি, বাট দেখা গেছে অনেক টাকা ঘুষের জন্য আমি চাকরিটা নিতে পারিনি। এবং হেলথেও আমি টিকছি, কিন্তু ঘুষের জন্য আমি চাকরিটা নিতে পারিনি। তো এরকম তো অনেক বেকার যুবক যুবতী ঘুরতেছে, যাদের স্বপ্ন থাকে একটা গভর্নমেন্ট জব, 10-15 হাজার টাকা ঘুষ দিতেও রাজি আছে, কিন্তু ওভাবে তো হচ্ছে না। কিন্তু আসলে মানুষ মাথায় নিচ্ছে না। কেন নিচ্ছে না? এখানে আরেকটা বিষয় আছে যে আমাদের দেশে বীমা সেক্টরটা তো আসলে সম্পূর্ণ নেগেটিভ দিয়ে ভরা। হ্যাঁ, নেগেটিভে ভরা, ওভাবে কেউ মাথা নিচ্ছে না। তবে ইনশাআল্লাহ টুমরো এমন একটা সময় আসবে, আমার বিশ্বাস এবং আসতেছে একটা সময়, মানুষ এটাকে পেশা হিসেবে নেবে। আমাদের সেই উদ্দেশ্য থেকে বীমা জড়িত করা, যে বীমা পেশা নারীদের, সফল নারীদের গল্প আমরা তুলে ধরবো, তাহলে যাতে অন্যান্য নারীরা যেন এগিয়ে আসে। কারণ বাংলাদেশ সরকার স্বপ্ন দেখছে স্মার্ট বাংলাদেশ। এখন স্মার্ট বাংলাদেশ যদি আমরা করতে চাই, সবাইকে কিন্তু বীমার আওতায় নিয়ে আসতে হবে। এখনো 90% মানুষ বীমার আওতার বাইরে। এখন তাদেরকে জন্য বীমা আওতায় আনতে চাই, শুধু পুরুষরা কাজ করলে হবে না, নারীদেরকেও কাজ করতে হবে, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। এবং আপনি বলতেছিলেন যে আপনি 300 জন মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছেন এই বীমা সেক্টরে। কিন্তু আপনি যদি বীমা সেক্টরে না আসতেন, সেই স্কুল শিক্ষক হিসেবে কিন্তু থেকে যেতেন। এই বীমা সেক্টরে আসার কারণে 300টা পরিবারের কর্মসংস্থান ব্যবস্থা করতে পেরেছেন। মানে এটা কিন্তু অনেক, এটা কিন্তু একটা নোবেল পেশা। আপনি দেখেন, আজকে আমি যাদের সাথে আজকে কাজ করি, যারা আমার সাথে কাজ করে, যখন 3 তারিখে তাদের অ্যাকাউন্টে একটা অ্যামাউন্ট ঢুকে যায়, তখন ওই টাকা দিয়ে তারা তাদের পরিবার, তারপর ছেলে পড়াশোনার খরচ, মা বাবার অসুখ বিসুখের খরচ, তারপরে পরিবারের এই যে খাওয়া দাওয়ার খরচ, এই যে তারা যোগাচ্ছে, তারা আর্থিক সচ্ছলতা পেয়ে তাদের পরিবারের দায়িত্ব নিয়েছে, ওই দোয়াটা কি আমার উপর আসে না? অবশ্যই আসে। হ্যাঁ, অবশ্যই আসে। এবং সবাই অনেক আমার সাথে অনেক ম্যাডাম কাজ করে, তাদের পরিবারের সাপোর্ট নিয়ে আমি তাদেরকে সাপোর্ট দিয়ে আলহামদুলিল্লাহ একটা অবস্থান তৈরি করে দিয়েছি। তারা সবসময় তাদের পরিবার আমার জন্য দোয়া করে, তাদের মা বাবা আমার জন্য দোয়া করে। এটাই জীবন, আর কি চাই? এটাই তো অনেক পাওয়া। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। এই পর্যায়ে আমি আপনার হাজবেন্ডের একটা বক্তব্য শুনে আসবো, যিনি প্রথমে আপনাকে সাপোর্ট দিয়েছিলেন, পরে সাপোর্ট দিয়েছে। তো চলুন আপনার হাজবেন্ডের বক্তব্য একটু দেখে আসি। আচ্ছা, ঠিক আছে। নিগার ম্যাডাম যখন বীমা পেশা কাজ শুরু করে, আপনি তাকে তখন সাপোর্ট দেন নাই, কেন সাপোর্ট দেন নাই? বর্তমান প্রেক্ষাপটটা আসলে ইন্স্যুরেন্স পেশাটাই মানুষ নেগেটিভলি দেখে, আর এই নেগেটিভটাই আমিও অন্য দর্শনের মতো আমিও নেগেটিভ হিসেবে দেখছি। পরে আমি যখন সে যে কোম্পানিতে কাজ করতেছে, ওই কোম্পানির খোঁজখবর নিয়ে বর্তমান যে প্রেক্ষাপট একটু ভিন্ন ধরনের, একই কাজ তারা ভিন্নভাবে করতেছে এবং এটা আমার কাছে ভালো লাগছে বিধায় আমি পরে সাপোর্ট করছি। আর আমার সাপোর্ট নিয়ে মোটামুটি সে তার পথ চলা, আমি তার সাপোর্ট নিয়ে পাশেই ছিলাম। বর্তমানে আপনি এখন বীমা পেশাকে সাপোর্ট করছেন? হ্যাঁ, আমি সাপোর্ট করতেছি এবং সময়ের দাবি মিটাই যেভাবে সে বর্তমানে আছে, এটা ইনশাআল্লাহ আরো অনেক দূর যাবে। কোনো নারী যদি বীমা পেশায় কাজ করতে চায়, আপনি তাদেরকে উৎসাহিত করবেন? অবশ্যই উৎসাহিত করব, যে এখানে লক্ষ্য ঠিক রেখে আর পরিবারের যদি সাপোর্ট পায়, তাহলে সে অনেক দূর যেতে পারবে। পরিবারের সাপোর্টটাই আসলে একটা ক্যাপিটাল, যেটাকে বলা হয় পার্সোনালিটি ইজ এ বিগ ক্যাপিটাল। সেই পার্সোনালিটিটা আমি মনে করি ফ্যামিলি। ওকে, নিগার ম্যাডাম যদি বীমা পেশা আরো ভালো করতে চায়, তার কি করণীয়? তার এমনিতে সে আসলে কোনো অন্যায় সহ্য করতে পারে না। তার মনের মতো করে কাজ করার জন্য তার মেজাজটাকে একটু শান্ত করে নিলেই সে আরো ভালো করবে। অল্পতে রেগে যায়, এই রাগটাকে আর একটু নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে সে সফল হবে। নিগার ম্যাডামকে শুভকামনা জানিয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, অবশ্যই তার শুভকামনা, কারণ আমি তো তার একটা রিয়েল কন্টিনিউয়াস, যদি বলেন যে কোনো থাকে, অভিভাবক বা পথ চলার বিশ্বস্ত সঙ্গী, আমি সেই হিসাবে আছি, লাইফ পার্টনার হিসেবে আছি। তার সর্বোপরি শুভকামনা করি।
ম্যাডাম, আপনি যখন বিমা পেশায় কাজ শুরু করেছেন মানে কি কি চ্যালেঞ্জ ফেস করেছিলেন? সবাই যে আপনাকে অ্যাকসেপ্ট করছে সেরকম তো না, অনেক নেগেটিভিটি ফেস করেছেন, এই গল্প যদি বলতেন। এটা আসলে একটা চ্যালেঞ্জিং বিষয়। আর আমার একটা হচ্ছে কি, আমি চ্যালেঞ্জ নিতে অনেক বেশি ভালোবাসি। আচ্ছা। তো যখন আমি 16 বছর যখন একটা প্রতিষ্ঠানে আমি চাকরি করি, তখন তো আমার একটা ভ্যালু তৈরি হয়। আপনারা যখন প্রতিদিন একটা জায়গা দিয়ে ধরেন আমি আসা যাওয়া করি, সবাই আমাকে চিনে জানে, সবাই সম্মান করে, সালাম দেয়। কিন্তু আমি যখন ইন্স্যুরেন্সে আসি, তখন আসলে সবার মধ্যে একটা নেগেটিভ ধারণা চলে আসে, না জানি আমি কি করতেছি। তো আমার বস সহ যখন আমি প্রোগ্রামে যেতাম, প্রোগ্রামে যাওয়ার পর অনেক সময় আসতে হয়তো রাত হয়ে যেত। তো রাতে যখন আমি গলির ভিতরে ঢুকতাম, তখন আশেপাশে দোকানে তো লোকজন বসে থাকতো। তখন তাদের ধরেন দৃষ্টিটা বা তাদের যে মন্তব্যগুলা, এগুলা কোনোটাই পজিটিভ ছিল না। আমি বুঝতে পারতাম তাদের খারাপ কমেন্টস গুলো বা তাকানোর যে ধরনটা, কিন্তু আমি আসলে কখনো ওগুলো গায়ে মাখিনি। ওগুলা গায়ে না, আমি যেহেতু আমার পরিবার আমার পাশে আছে, আমি ওই সাপোর্ট নিয়ে আমি এগিয়ে গেছি। আর ওই এগিয়ে যাওয়াটা, পেছন ফিরে না তাকানোটা, আমার জেদটা আজকে আমাকে এখানে সফলতা এনে দিয়েছে। বেশ ভালো, খুব ভালো লাগছে। ম্যাডাম, যদি হচ্ছে এরকম একটা গল্প শেয়ার করতেন, যিনি হচ্ছে বিমা নিতে চাচ্ছিল না, পরে হয়তো এসবি পেয়েছে বা ক্লেম পেয়েছে, এরকম একজন গল্প শেয়ার। এরকম আসলে এরকম একজন আছে বলতে আমার এক গার্ডিয়ান, ওনার বাচ্চাকেও আমি পড়াইতাম, ইস্টাদের আম্মু বলতো। তো আমি যখন প্রথম ওনার কাছে দাওয়াত নিয়ে যাই, মানে আমি ওনার বাচ্চাকে পড়াইতাম, স্কুলে আমার কাছে প্রাইভেট পড়তো, কিন্তু ওভাবে কখনো সুযোগ হতো না। হঠাৎ করে আমি একদিন ওনার বাসায় চলে যাই। তো বাসায় যাওয়ার পর যথেষ্ট আপ্যায়ন করেছে উনি তখনও বুঝতে পারেনি আমি ওনার কাছে বিমা দাওয়াত নিতে গেছি। আচ্ছা। তো এক পর্যায়ে যখন আমি ওনাকে বলি, উনি আমাকে মানে প্রথম কমেন্টস করছে যে শিক্ষকতা পেশায় তো ভালো আছেন, বিমাতে কেন গেছেন, এটা মানুষ ভালো চোখে দেখে না। হ্যাঁ, যাই হোক, তারপরও মানে উনি ওনার, কিন্তু আমার উদ্দেশ্য তো হচ্ছে আমি ওনাকে পলিসি করা বলি। তখন এক পর্যায়ে ওনার সাথে কথা বলে বললাম, মোটামুটি ওনাকে বুঝাইলাম, বোঝানো হয় উনি ভেতর থেকে ধরেন ওভাবে সাপোর্ট না দিলেও আমাকে মানে লজ্জায় পড়ে হলে উপর দিয়ে ইয়েস করতেছে। তখন উনি আমাকে বিদায় দিল এই কথা বলে, আচ্ছা ঠিক আছে আমি ইস্টাদের আপুর সাথে কথা বলি ম্যাডাম, আপনাকে জানাও। তখন উনি আমাকে রাত্রে, আমি ওনাকে একটা ফর্ম দিয়ে এসেছি, আপনার রিপিট দিয়ে এসে পড়ার জন্য সুবিধাগুলো। তখন উনি রাত্রে আমাকে ওনার ফোনটা দেখে, মানে আমি ভেবেছিলাম হয়তো পজিটিভ কিছু পাবো, খুব উৎসাহের সঙ্গে আমি ওনার কলটা রিসিভ করি। কলটা রিসিভ করার পর উনি আমাকে বলতেছে যে ম্যাডাম ইস্টাদের আপু নিষেধ করছে। এই কথা বলার পর আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে, বড় একটা পলিসি আশা করেছিলাম ওখান থেকে। তো একটা পর্যায়ে এটা করার পর ওই দিন আমি ইস্টাদকে বলছি যে আজকে তুমি বাসায় চলে যাও, আজকে তোমাকে আমি বাসায় গিয়ে পড়াবো, মানে স্কুলের পাশেই ছিল বাসাটা। তো তখন আমি স্কুল ছুটির পর আমি ওনার বাসায় চলে যাই। তো আসলে মজার গল্প এগুলো, কাজ করতে গিয়ে অনেক ধরনের অভিজ্ঞতা। তো বাসায় যাওয়ার পর উনি আমাকে দেখে মানে একটা হাসি দিয়ে বললাম, আমি ওনাকে বললাম যে আপা আসি, কিন্তু আমি দুপুর লাঞ্চ করবো আপনার বাসায়, মানে এটা ছিল আমার একটা কৌশল। আচ্ছা। তো উনি অনেক খুশি, হ্যাঁ করেন, সমস্যা নাই, তবে একটা শর্ত আছে, ইস্টাদের আপা নিষেধ করলো, আপনাকে কিন্তু একটা পলিসি করতেই হবে। তখন আসলে উনি লজ্জা পড়ে গেছে, যেহেতু এত বছর ওনার বাচ্চাটা আমার কাছে বলতেছে, আমি কখনো বাসায় যাই না, এখন নিজ থেকে বলতেছে আমি লাঞ্চ করবো। তখন কয় আচ্ছা ঠিক আছে, ছোট করে একটা করাই দেন, আমি আমার খরচের টাকা থেকে এটা চালাবো, ইস্টাদের আপুকে জানাবো না। তো তখন 3 কিস্তি একটা বিমা আমি ওনাকে 5 লক্ষ টাকা বিমা দিয়ে একটা পলিসি করাই দিই। করানোর পরে এরপর আপনার 4 বছর পর ওনার হাজবেন্ড বিদেশ থেকে আসে। আসার তখন উনি আপনার ওনার যে 4 বছর পর যে এসবি টাকা উনি 1,25,000 টাকা উনি পায়। পাওয়ার পর ওনার হাজবেন্ডকে আবার এই টাকাটা উনি দিল। দেওয়ার পরে উনি আবার এখানে কৌশল অবলম্বন করছে, বলছে যে এই টাকা আমি দিই না, এই টাকা ম্যাডাম দিছে। তো ম্যাডাম দিছে না, কথায় কাজে তো মিল আছে, তাহলে এক কাজ করো, আমি আবার এর আগে আবার ইনভাইট করে রাখছি যে আপনার 3টা বাচ্চা, যেহেতু 3টা এডুকেশন পলিসি করে নেন, আপনারা দুজনও কাভারেজের মধ্যে থাকলেন, বাচ্চারাও কাভারেজের মধ্যে থাকলেন, সুযোগ সুবিধাগুলো আলোচনা করলাম। করার পর এবার উনি বলতেছে যে ম্যাডাম তো আমারে ভালো করে ধরছে, এর 3টা না, আমি 3টা শিক্ষা বিমা করার জন্য। তো তখন উনি বলতেছে যদি হয় করো। তো ওই সাপোর্টটা পাওয়ার পর ওই টাকাটা আমি এসবিটা দেওয়ার পর থেকে ওই ফ্যামিলি থেকে আমি এই প্রথম একটা, পরে আরো 10টা পলিসি নিয়ে আসছি। হ্যাঁ, আপনার মাসিক ডিপিএস, তারপরে এই যে এডুকেশন পলিসি, আবার ওদের পেনশন বিমা, মানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা ক্লিয়ার ওদের ফ্যামিলি থেকে আমি পাইছি। তো এটা আসলে লেগে থাকতে হবে। ম্যাডাম হচ্ছে আপনার ছেলে মেয়ে কতজন, মানে তারা যেমন তাদের গল্প যদি বলতেন। আমার ছেলে একজন, মেয়ে একজন। একটা কথা না বললেই নয়, আমি যখন 2018-তে যখন ইন্স্যুরেন্সে আসি, তখন প্রথম সাপোর্টটা আমার মেয়ে দিয়েছে। সে এখন কোথায় আছে? হ্যাঁ, সে এখন
বলতেছি। ও আমার মেয়ে আমাকে সাপোর্ট দিয়েছে, আমার মেয়ে সবসময় আমাকে বলতো যে আম্মু আপনি পারবেন, আপনি পারবেন, আপনার দ্বারাই সম্ভব, মানে এমন ভাবে আমাকে মোটিভেট করতো, মনে হচ্ছে আমি অনেক বেশি ইন্সপায়ার হতাম, অনেক বেশি আমি মোটিভেট হতাম, কাজ করার আগ্রহ আমি পাইতাম ওর সাপোর্ট নিয়ে। তো একটা কথা আসলে আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই বিমার টাকা দিয়ে কিন্তু আমি আমার মেয়েকে আপনার ঢাকা লালমাটিয়া মহিলা কলেজ থেকে ইন্টার কমপ্লিট করাই, আপনার এখন স্টুডেন্ট বিষয়ে কানাডায় পাঠাইছি এই ইন্স্যুরেন্সে চাকরি করে আমার মেয়েকে, মানে বিমার টাকা দিয়ে। হ্যাঁ বিমার টাকা দিয়ে। এটা যখন আমি 2018 সালে যখন এখানে প্রিভিয়াস কোম্পানিতে যখন আসি, তখনই আমি যখন আমার ইনকামের ভলিউম দেখি তখনই আমি প্রতিজ্ঞা করে নিই ইনশাআল্লাহ এই ইন্স্যুরেন্সের টাকা দিয়েই আমি একদিন আমার মেয়েকে দেশের বাইরে পড়াশোনা করাবো, তখনই আমি স্বপ্ন দেখি। আচ্ছা ম্যাডাম, চলেন ছোট্ট আপনার মেয়ের বক্তব্য একটু শুনে আসি, আপনার মেয়ে আপনার সম্পর্কে কি বলে। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস, যুক্ত হয়েছি মিসিসাগা অন্টারিও কানাডা হতে। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি বিমা জয়িতা অনুষ্ঠানের আয়োজক আলামিন মোহাম্মদ আপনাকে, এবং এত সুন্দর ও চমৎকার একটি অনুষ্ঠানের অংশীদার হতে পেরে নিজেকে আমি অনেক সৌভাগ্যবান মনে করছি। এবং আজকের এই অনুষ্ঠানের যিনি অতিথি তিনি হলেন আমার মা। আমি অনেক আবেগ আপ্লুত হয়ে পড়েছি সত্যি বলতে, কারণ এই অনুষ্ঠানটি সফল ও মহিষী নারীদেরকে ঘিরে। প্রত্যেক সন্তানের কাছেই তার মা সর্বশ্রেষ্ঠ, কিন্তু আমার মায়ের বিশেষত্ব হলো তিনি যেমন পরিবার অঙ্গনে সফল, তেমনি তার কর্মক্ষেত্রেও তিনি সফলতার চরম উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, যেটা সম্পর্কে আপনারা কম বেশি সকলে অবগত রয়েছেন। তথাপি আমি একজন গর্বিত সন্তান, কারণ মায়ের অক্লান্ত চেষ্টা, অনুপ্রেরণা ও সহযোগিতায় আজ পড়াশোনা করছি কানাডার এক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে। ছোটবেলা থেকেই মা স্বপ্ন দেখিয়েছেন কিভাবে বড় হতে হবে, এবং সর্বদাই চেষ্টা করেছেন যেন আমি সফলতার চরম শিখরে আরোহণ করতে পারি। এখন পর্যন্ত মা, আমি এবং আমার পরিবারের সকল সদস্যদের সকল ধরনের চাহিদা ও স্বপ্ন পূরণের লক্ষ্যে কর্মরত রয়েছেন বিমা পেশায়। সত্যি বলতে মাকে নিয়ে যতই বলবো ততই আমার কাছে কম বলে মনে হবে, কিন্তু তিনি একজন সাহসী, দৃঢ়প্রতিজ্ঞ এবং চৌকস নারী, যিনি সর্বদা চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং মোকাবিলা করতে পছন্দ করেন। সো আমি আল্লাহর নিকট একটি দোয়া করব, আল্লাহ যেন মাকে দীর্ঘজীবী করে সকলের কল্যাণে নিয়োজিত করতে সাহায্য সহযোগিতা করেন, এবং পৃথিবীর সকল মায়েরা যেন ভালো থাকে এবং তাদের সন্তানকে যেন এভাবে এত সুন্দরভাবে আগলে রাখতে পারেন। এবং আমি আবারও আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি উপস্থাপক আপনাকে। আপনার এরকম দৃঢ়প্রত্যয় সারা জীবন অম্লান থাকুক এই কামনা করছি। ধন্যবাদ। আপনার ছেলে আপনাকে সাপোর্ট করতো না? আমার ছেলে তো তখন অনেক ছোট ছিল, 9 বছর বয়স ছিল। তো যখন দেখতো যে এরকম মানে নিয়ে যেতেন সব জায়গায়, হ্যাঁ ছোট ছিল তো অনেক সময় বাসায় কেউ থাকতো না, আমি সাথে করে তাকে নিয়ে যেতাম, আমাদের মিটিং গুলাতে নিয়ে যেতাম, বিভিন্ন প্রোগ্রামে আমি তাকে নিয়ে যেতাম। তো তখন ও আসলে এতটাই উৎসাহিত হতো, তখন বাসায় এসে আমাকে বলতো যে আম্মু আমাকে একটা কোড দিয়ে দেন, আমি কাজ করবো। আর সবাইকে বলতো যে আমি আমার আম্মুর ব্রাঞ্চ ম্যানেজার হবো। আচ্ছা আচ্ছা, ও মানে অনেক এনজয় করতো ওই বিষয়গুলা। অর্থাৎ ফ্যামিলি থেকে আপনি সাপোর্ট পেয়েছেন। আপনি জীবনে যে বেশ ভালো সুন্দর সফলতা পেয়েছেন, সবাই তো সফল হতে পারে না বিমা পেশায় কাজ করে। আপনার সফলতার সিক্রেটটা কি? আপনি কেন সফল হয়েছেন মনে করেন? আসলে আমি এখানে আসার পর একটা জিনিস উপলব্ধি করেছি, ধরেন আমরা যখন বিমা সেক্টরে যখন আসি, ধরেন একদম লো লেভেল থেকে যখন লোকগুলো নিয়ে আসি কাজ করার জন্য, তখন আমরা কিন্তু তাদেরকে ওইভাবে ট্রেন আপ করি না। মানে হঠাৎ করে একজন লোককে নিয়ে আসি বলে যে আপনি এইভাবে এত টাকা কালেকশন দেন, এত টাকা ইনকাম পাবেন, কিন্তু আসলে এটা কি ঠিক? এটা ঠিক না। ধরেন একটা লোককে যখন আমরা নিয়ে আসি, তখন আমি তাদেরকে আপনার সঠিক ট্রেনিংটা দিতে হবে। একটা লোক যখন যুদ্ধক্ষেত্রে যায়, সৈনিক যখন, তখন তার হাতিয়ার থাকে তার অস্ত্র। সেম একটা বিমা কর্মী যখন সে বিমা পেশায় কাজ করবে, তখন তার ট্রেনিংটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমি যখন একটা লোককে নিয়োগ করবো, প্রথম আমার কাজ যেটা, তাকে 1 সপ্তাহ ধরে ট্রেনিং করানো, তারপর তাকে মাঠে ছেড়ে দেওয়া। এমতো অবস্থা যদি তাকে আমি মাঠে ছেড়ে দিই, তখন সে গ্রাহকের সঠিক আপনার আনসার দিতে পারে না প্রশ্নে, এবং গ্রাহককে সঠিকভাবে সে বুঝাইতে পারে না। ধরেন বিমা মানে কি? বিমা মানে হচ্ছে ঝুঁকি। আপনার ব্যাংক তো সঞ্চয় করে, পাশাপাশি বিমা সঞ্চয় করে, কিন্তু ব্যাংকে কোনো ঝুঁকি নেই? ঝুঁকি নেই। বিমা তো ঝুঁকি নেই। অনেকগুলা রোগের কভারেজ আছে এখানে, তারপর অনেক ডেথ ক্লেম আছে, তারপর পাশাপাশি অ্যাক্সিডেন্টাল আপনার এখানে সুবিধা পাওয়া যায়। কিন্তু এই বিষয়গুলো আমরা যখন একটা এফএকে যখন আমরা ট্রেনিং দিই না, তখন একটা সময় তারা সফল হতে পারে না। তখন তারা অল্প দিনের মধ্যে তারা কিন্তু ঝরে যায়, তখন তারা এগিয়ে আসতে পারে না, কাজ করে না, তারা ডিমোটিভেটেড হয়ে তারা কিন্তু কাজ ছেড়ে দেয়।
ম্যাডাম, আপনি যে আনন্দিত হবেন, যেমন আজকের এই বিমা জয়িতা প্রোগ্রাম কিন্তু হচ্ছে নেক্সট লেভেলের ব্যানারে, নেক্সট লেভেল ট্রেনিং এবং পরামর্শ প্রতিষ্ঠান, এবং দর্শকদের বলতে যাচ্ছি নেক্সট লেভেল বাংলাদেশের প্রথম বিমা বিষয়ে 10টি রেকর্ডেড কোর্স নিয়ে এসেছে। আপনি এই 10টা কোর্স যদি আপনি করে ফেলেন তাহলে আপনার ফাউন্ডেশন ট্রেনিং হয়ে যাবে, এবং এই কোর্সগুলো আপনি ঘরে বসে আপনার মুঠোফোনে যে কোনো সময় করতে পারবেন। আশা করি আজকে অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে এই কোর্সগুলো করে ফেলবেন। ম্যাডাম, আমরা এখানে একটা গেম খেলবো। গেমটা নিয়ে আপনাকে 10টা প্রশ্ন করবো, খুব দ্রুত উত্তর দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। শুরু হচ্ছে র্যাপিড ফায়ার। ম্যাডাম, আপনার প্রিয় ঋতু কোনটি? বসন্তকাল। টাকা অথবা সুখ, কোনটি বেছে নেবেন? টাকার কাছে সুখ। টাকা দিয়ে সুখ কেনা যায়। লটারিতে 10 লক্ষ টাকা পেলে কি করবেন? ইন্স্যুরেন্সে ইনভেস্ট করব। আপনার প্রিয় জায়গা কোনটি? সেন্ট মার্টিন। ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? উদ্যোক্তা হতে চেয়েছি। পাহাড় অথবা সমুদ্র? সমুদ্র। বিমাকে এক শব্দে বলতে বলে কি বলবেন? সুসময় ও দুঃসময় বন্ধু। একদিনের জন্য প্রধানমন্ত্রী হলে কি করবেন? প্রত্যেকটা মানুষকে বিমা বাধ্যতামূলক করে দেব। আপনার প্রিয় সিনেমা? আমার প্রিয় সিনেমা হচ্ছে 1000 বছর ধরে। বিখ্যাত কোনো ব্যক্তির সাথে যদি দেখার সুযোগ পান, কার সাথে দেখা করতে যাবেন? অধ্যাপক আবু সাঈদ। শেষ হলো র্যাপিড ফায়ার। ম্যাডাম, অনুষ্ঠান খুব সুন্দর মতো চলছে। বিমা সেক্টরে হচ্ছে যদি আমরা ডেভেলপ করতে চাই, হচ্ছে কি কি করণীয়? কেউ যদি কোন নারী যদি বিমা সেক্টরে আসতে চায়, তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? প্রথমত বিমা সেক্টর ডেভেলপ হতে হলে প্রথমত প্রত্যেকটা কোম্পানিকে তাদের কমিটমেন্ট ঠিক রাখতে হবে। যেমন গ্রাহকের যে প্রাপ্য, এই প্রাপ্যটা সঠিক সময়ে তাদেরকে দিয়ে দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে, অলরেডি আমাদের বাংলাদেশ সরকার তো উদ্যোগ নিয়েছে বিমাকে নিয়ে, যেমন আমাদের আইডিয়ারও বিভিন্ন ধরনের স্টেপ নিচ্ছে। আপনার এখানে যেহেতু 1 মার্চ জাতীয় বীমা দিবস, দেখেন মানুষ ব্যাংকের উপর এত আস্থা, কিন্তু ব্যাংক কিন্তু দিবস নেই, কিন্তু বিমার কিন্তু দিবস আছে, এটা বোঝা উচিত আমাদের। আর আপনার এখানে আরেকটা বিষয় হচ্ছে, যেটা আমরা এখানে যারা কাজ করছি তারা যদি আমাদের নীতি নৈতিকতা ঠিক রেখে আমাদের গ্রাহকের সঠিক সময়ে সঠিক প্রিমিয়ামের টাকা যদি আমরা জমা করে দিই, নিজের পকেটে না ঢুকাই, তাহলে কিন্তু গ্রাহক কিন্তু এমনিতে নেগেটিভ হয়ে যায়। যখন আমরা একটা গ্রাহকের টাকা 2 দিন 4 দিন যখন আমি আমার পকেটে রেখে দিই, যখন সে বুঝতে পারে তার টাকাটা সঠিকভাবে জমা হয়নি, তখন কিন্তু সে আর পরবর্তী প্রিমিয়াম গুলো দিতে চায় না। তো সেই ক্ষেত্রে আসলে প্রত্যেকটা কোম্পানিকে এটা পদক্ষেপ নেওয়া উচিত এবং ভালোভাবে এটা কেয়ার করা উচিত, যাতে করে আপনার প্রত্যেকটা আপনার গ্রাহক সঠিক সময় তার টাকাটা সঠিকভাবে ফিরে পায়। এতে করে আমরা যেহেতু যারা বীমা কর্মী আছি, তারাও আমরা পজিটিভলি কাজ করে শান্তি পাবো, প্রত্যেকটা কোম্পানিরও সম্মান থাকবে, আর দিন দিন আমাদের গ্রাহক সংখ্যা বাড়তে থাকবে। ম্যাডাম, আপনার গল্প দেখে যদি কোনো নারী যদি বিমা পেশায় কাজ করতে আগ্রহী হয়, ওই সকল নারীদেরকে আপনি কি পরামর্শ দিবেন? তাদেরকে আসতে বলবেন বিমা পেশায়? কিভাবে শুরু করা উচিত নারীদেরকে? আসলে কেউ যদি এই পেশায় আসতে চায়, আমি প্রথমত তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, সাহস করে। হ্যাঁ, আপনার সাহস করে সিদ্ধান্ত নিয়ে আপনি আপনার পরিবারের সাথে একসাথে, আপনি পরিবারের সাপোর্ট না পেলে উনি কখনো এখানে সফল হতে পারবে না। আপনার হাজবেন্ড এবং যাদের শ্বশুর শাশুড়ি আছে, অনেকে আমি কাজ করতে গিয়ে দেখি যে হাজবেন্ড রাজি থাকলেও শ্বশুর শাশুড়ি রাজি থাকে না। তো সেক্ষেত্রে আমাকে ওভাবে তাদেরকে আশ্বস্ত করতে হবে যে আমি এখানে কাজ করতে চাই, নীতি নৈতিকতা আদর্শ দিয়ে আমার সবকিছু, আমার পরিবার আমি ঠিক রেখে আমি এখানে কাজ করবো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এটা হচ্ছে একটা স্বাধীন পেশা। হ্যাঁ, এখানে কোনো বাধ্যবাধকতা নেই, চাইলে এখানে প্রত্যেকটা মেয়ে সফলভাবে কাজ করতে পারে, তার ঘরে বসে এখানে কাজ করতে পারে। আপনার এখানে কোনো বাধ্যবাধকতা নেই, এখানে 9টা 5টা অফিস করতে হবে, এমনও কোনো কথা নয়। আপনি আপনার পরিবারের সবকিছু ঠিক রেখে আপনি এখানে পার্ট টাইম ফুল টাইম দুই হিসাবে আপনি এখানে জব করে আপনি আর্থিক সফলতা পেতে পারেন। আপনি যদি পারেন, নিগার ম্যাডাম যদি পারে, তাহলে অন্যান্য নারীরাও কিন্তু পারবে, ইনশাআল্লাহ পারবে। এবং আমি বিশ্বাস করি যে নিগার ম্যাডামের গল্প শুনে অন্যান্য নারীদের পরিবাররাও সাপোর্ট দিবেন। কারণ হচ্ছে সংসার, হাজবেন্ড ওয়াইফ দুজন মিলে যদি ইনকাম করে, তাহলে কিন্তু হচ্ছে সংসারটা খুব স্মুথলি চলে, খুব সুন্দর মতো চলে। শুধু একজন ইনকাম দিয়ে সংসার চালানো খুবই কষ্টকর। এবং নিগার ম্যাডাম যখন হচ্ছে বিমা পেশায় কাজ করেছেন, এবং আলহামদুলিল্লাহ তারা কিন্তু বেশ ভালো আছেন, উনি বিমার টাকা দিয়ে ওনার মেয়েকে কানাডায় পড়াচ্ছেন, এটা কিন্তু একটা বেশ বড় একটা অর্জন। এবং বাড়িও করেছেন, হচ্ছে বিমার টাকা আপনি করেছেন। ম্যাডাম, আমরা অনুষ্ঠানের একদম শেষের পথে। আমাদের আজকের এই প্রোগ্রামটা স্পন্সর করেন ওয়ার্ড্রপ পার্টনার হচ্ছে বিবি সিন্ধুক। বিবি সিন্ধুকের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার আপনাদের তুলে দিতে যাচ্ছি। আমরা অনুষ্ঠানের একদম শেষের পথে, এই পর্যায়ে আপনাদের জন্য হচ্ছে একটা কুইজ। নিগার ম্যাডাম কোন দেশে ভ্রমণ করতে যায়? বিমা পেশায় কাজের মাধ্যমে কোন দেশে ভ্রমণ করতে যায়? আপনারা সবাই জানেন সে কোন সেই দেশ। সে দেশের নামটি আপনারা কমেন্ট বক্সে লেখেন এবং বিমা জয়িতা হ্যাশট্যাগ লিখে এই ভিডিওটি শেয়ার করুন। আমরা লটারির মাধ্যমে 3 জন সঠিক উত্তরদাতাকে পুরস্কার পৌঁছে দিব।
ম্যাডাম, অনুষ্ঠান একদম শেষের পথে, আজকের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগলো এবং দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, আসলে আমার অনেক ভালো লেগেছে আজকে। এটা এমন একটা সেক্টর, আপনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না, এটা একটা সম্ভাবনাময় অনুষ্ঠান নারী জয়িতা, বিমা পেশায় সফল নারীদের গল্প। এখানে আসলে একদম মানে এখানে যারা আসবে তারা তাদের জীবন থেকে নেওয়া সত্য ঘটনাটা নিয়েই আসবে এবং অথেন্টিক, এখানে বানানো কোনো কিছু নেই। আজকে যারা এখানে বসে তারা সবাই সফল। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আপনারা কাজ করতে চান, যারা সফলতা পেতে চান, আপনারা বিশ্বাস রেখে, সাহস রেখে, আপনাদের ফ্যামিলি সাপোর্ট নিয়ে আপনারা চাইলে বিমা পেশায় আসতে পারেন এবং আপনার পরিবারকে আর্থিক স্বাবলম্বী করতে পারেন। ধন্যবাদ ম্যাডাম। প্রিয় বিমা জয়িতা, আপনিও চাইলে আমাদের এই প্রোগ্রামে এসে আপনার সফলতার গল্প তুলে ধরতে পারেন। আমাদের প্রোগ্রাম, আমরা হচ্ছে 100 পর্বের একটি বিমা জয়িতা প্রোগ্রাম করতে যাচ্ছি। আজ 5ম পর্ব প্রচারিত হলো। আপনি যদি আমাদের স্টুডিওতে এসে আপনার সফলতার গল্প তুলে ধরতে চান, তাহলে www.nextlevel.com.bd আমাদের ওয়েবসাইটে গিয়ে পডকাস্ট সেকশনে গিয়ে রেজিস্ট্রেশন করুন এবং আমাদের স্টুডিওতে এসে আপনার সফলতার গল্প তুলে ধরুন। আজ 5ম পর্ব প্রচারিত হলো। 6ষ্ঠ পর্বে নতুন কোন অতিথির সাথে আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, বিমা জয়িতার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।